এ কেমন রাজনীতি ভাই বোনেরা? আপনারাই বলেন। চোরের কয় চুরি কর, গৃহস্থের কয় সজাগ থাক। এদিকে বলতেছে ডক্টর ইউনূস স্যারের সাথে দূরত্ব তৈরি করা যাবে না, সরকারকে সহযোগিতা করতে হবে। এদিক দিয়ে আবার আরেকজন চিৎকার করে বলতেছে ডক্টর ইউনূস স্যার হাতে পায়ে ধরতে গেছে তারেক রহমানের, নিজেকে বাঁচাইতে গেছে। এগুলা কোনো আপোষের কথা? ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারায় ফেলছেন, উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে 12 ঘন্টা প্লেন চালায়া লন্ডন পর্যন্ত গেছেন এবং বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন। এই 15 দিন আগেও যে ইউনূস সাহেব 6 দিন পর্যন্ত বিএনপি সময় চাওয়ার পরেও 1 ঘন্টা সময় দেয় নাই, এখন উনি লন্ডন 12 ঘন্টা ফ্লাইট চালায় বা 10 ঘন্টা ফ্লাইট চালায়, বিমান চালায় গেছে আমাদের নেতার সাথে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। ছোটবেলায় যখন দেশে যাইতাম, বয়স যখন 15-16 বা 14-15 এরকম হবে, তো আমাদের একটা রহিম মামা ছিল। তো সবাই বলতো যে রহিম মামা বাঁশি বাজাইলে পরি আসতো একটা টাইমে, তার সাথে পরি এসে দেখা করত। আসলে উনি খুব ভালো বাঁশি বাজাইতো। সবাই মুখে শুনি যে পরি আসতো, ওনার বাঁশির সুর শুই না। একদিন রহিম মামার আমি জিজ্ঞাসা করলাম যে মামা আসলে কি পরি আসতো বাঁশি বাজাইলে? কহ আসতো তো। আমি আবার বায়না ধরলাম যে ঠিক আছে, আজকে বাঁশি বাজাইতে হবে, আপনি পরি আনবেন, আমি দেখুন। কারে মামা অন তো আইতো না। আমি কিনলে এমন আইতো না, কিনলে কারে আইতোর মামিরে বিয়া করার পর হিতি রাগ করি আর আইয়ে না আর বাঁশির সুরে, মানে পরি আর আসে না তার বাঁশির সুরে, যেহেতু সে বিয়ে করে ফেলছে। তো তোর মামিরাই বিয়া করার পর হিতি রাগ করছে, রাগ করি আর আইয়ে না, এখন যতই বাঁশি বাজাই না কেন আইয়ে না। এখন ব্যাপারটা হয়েছে কি জানেন, উনি আমার মনে হয় এই ব্যাপারটা চাপা মারতে যায়, কারো কাছে একজনের কাছে কইছে, সে আবার আরেকজনের কাছে কইছে, এভাবে ব্যাপারটা ছড়াইছে। আসলে হয় কি জানেন, যে কোনো একটা মিথ্যা কথা আপনি যদি 100 বার বইলা ফেলান বা 100 জনের কানে পৌঁছায় দেন, ওইটা তখন না সত্য মনে হয়, সত্য হয়ে যায় অনেক সময়। ঠিক তেমনি ডক্টর ইউনূস স্যার ক্ষমতা নিছে, এই ক্ষমতা ছাড়বে না, এই ক্ষমতা উনি ছাড়বে না। এই ব্যাপারটা কিন্তু আমাদের বুদ্ধিজীবীরা টক শোতে বলতে বলতে এমন একটা জায়গায় নিয়ে গেছে, এখন কিন্তু অনেকেই বিশ্বাস করে আসলেই বোধহয় উনি ক্ষমতা ছাড়বে না। এই ব্যাপারটা এরকম দাঁড়াইছে। ওই যে আমার রহিম মামার ওই পরি আনার গল্পর মতো, বাঁশি বাজায় পরি আনতো, যেমন ছড়ায় গেছিল চারিদিকে এবং বিশ্বাস করত, উনি নিজেও বিশ্বাস করত। এখন অনেকের মধ্যে বিশ্বাসটা চলে আসছে ডক্টর ইউনূস স্যার ক্ষমতা ছাড়বে না, উনি ক্ষমতা ধরে রাখবে। ওদিকে দেখেন গত 16 বছরও কিন্তু একটা গুজব ছড়ানো হয়েছিল, ঘুষখোর ঘুষখোর ঘুষখোর। তখন কিন্তু আবার ওয়াজও বলা হইতো, অনেক হুজুর বলতো ঘুষখোর এই ইউনূস স্যারকে। কিন্তু ঘটনাটা উল্টে গেল 5ই আগস্টের পর। 5ই আগস্টে ওয়াজ থেকে আর ওই ঘুষখোর কথাটা কানে আসতেছে না, ওইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং বয়ানটা এমন হয়েছে এখন যে ইউনূস স্যার যদি ঘুষখোর হয়, তাহলে যারা ব্যাংকে টাকা রাখছে এই দেশে বা এই পৃথিবীতে সবাই ঘুষখোর। কারণ ব্যাংক তো একটা ইন্টারেস্ট দেয়, তাই না? লাভ তো দেয় আপনাকে, সেটাই তো ঘুষ। এই বয়ানও দেওয়া হয়, কিন্তু ওই আগের মতো আর ঘুষখোর বলা হয় না। এবং এমনও শোনা যায় ওয়াজ থেকে ওনার জন্য মুনাজাত করা হচ্ছে। এই কথাগুলা কেন বললাম জানেন? এর পিছনে কারণ একটা, আমাদের সুশীল সমাজের একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা কি জানেন? দাড়ি টুপি, হুজুর, হ্যাঁ মোল্লা, মুসল্লি দেখলে ওনাদের একটু অ্যালার্জি আছে। আর এর মধ্যে ঘটনা ঘটে গেছে অন্যরকম, যেটা আপনারা নিজেরাও বুঝতে পারতেছেন। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পিছনের নায়ক কারা, এটার স্বীকৃতি কিন্তু পতিত সরকার শেখ হাসিনা দিয়ে গেছে। উনি কিন্তু বলছে যে শিবির, জামাত এরাই জঙ্গি বাহিনী, এরাই আমার পতন চায়, যার জন্য যাওয়ার 3 দিন আগে নিষিদ্ধ করছিল জামাতকে, শিবিরকে। শিবির তো আগেই নিষিদ্ধ ছিল, তার মানে
শেখ হাসিনাই কিন্তু পুরা ক্রেডিটটা দিয়ে গেছে জুলাই গণ অভ্যুত্থানের, যে শিবির জামাত ইসলামিক মাইন্ডের এরাই ক্ষমতায় বসাইছে ইউনূস স্যারকে, এরাই জুলাই গণ অভ্যুত্থান করছে। এটাই তো প্রমাণ হয়, উনি তো আর কারো কথা বলে নাই। এবং গত 10 মাস উনার যতগুলো অডিও কল আপনারা পাইছেন বা আমরা শুনছি, সবগুলাতেই কিন্তু ওই ঘুষখোর কথাটা আছে, জঙ্গি আছে, মৌলবাদী আছে, ওরাই ক্ষমতা নিয়ে নিছে, জঙ্গি সরকার দেশ চালাচ্ছে। কিন্তু উনি জঙ্গি বললে কি হবে, মৌলবাদী বললে কি হবে, বা এই যে সুশীল সমাজ যারা আছে ইউটিউবিং করে, এরা ভয় পায় কি জানেন? ওই উনার ওই কথাটাই ভয় পায়। আসলেই যদি মৌলবাদীরা ক্ষমতা নিয়ে যায়, মানে জামাত শিবির ওরা যদি ক্ষমতা নিয়ে যায়, আর ওদের সঙ্গে এনসিপি, এই এনসিপি তো ভাই কিংস পার্টি, হ্যাঁ, এটা অস্বীকার যাবার কিছু নাই। অস্বীকার যাবেন কেন? কারণ কি? কারণ তো নাই। ওরাই তো স্বৈরাচার শাসকের পতন ঘটাইছে, তাই না ভাই? ওদের কারণেই তো পুরা একটা দলের সবাই, যত বড় বড় মাথা সব পালায়া চলে গেছে ওদের কারণে। হ্যাঁ, আন্দোলন চলতেছিল 15-16 বছর যাবতী, কিন্তু ওই আন্দোলনে তো আর কেউ সইরা যায় নাই, পালায়ও যায় নাই, ক্ষমতাও ছাড়ে নাই, এক চুলো নড়ে নাই। কিন্তু জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিছে তাদের নেতৃত্বটা ছিল কারেক্ট। আর এইটাই হইল এখন সবচেয়ে বড় মাথা ব্যথা, যে আচ্ছা এই যে যাদেরকে আমরা মৌলবাদী বলতেছি, জঙ্গি বলতেছি, ওদের সরদারিতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। উনি আবার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওনার ব্রেন তো ভাই অন্যরকম। উনি কোনো কৌশল কইরা আবার ক্ষমতা দিয়ে যাবে না তো এই মৌলবাদীদের হাতে। তার মানে কি ইসলামিক শাসন আসতে পারে এই দেশে, এই একটা ভয় কিন্তু সবার মধ্যে কাজ করতেছে, যার ফলে ওই যে ডিসেম্বরে নির্বাচন চায়, ডিসেম্বরে নির্বাচন চায়। আর ডিসেম্বরে নির্বাচন চায় কারা? উনারাও চায়। কারণ কি? যেন বিচারটা শেষ না করতে পারে। যত তাড়াতাড়ি উনাকে সরানো যাবে ততই তো মঙ্গলজনক। এই বিচারটা কে করবে? নতুন কোন সরকার আইসা এই বিচার করবে? এরকম কোন ওয়াদা আপনারা পাইছেন? কোন রাজনীতি দল আইসা কি সামনে বলছে যে আমরা শেখ হাসিনার বিচার করব ক্ষমতায় আসলে, ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেন, বিচার যদি শেষ না হয় সে বিচারের দায়িত্ব আমাদের? এরকম ওয়াদা কি কেউ করছে? বিএনপি করে নাই, জামাত করে নাই, করছে এনসিপি। এনসিপির ওয়াদা কি? আগে বিচার তারপরে নির্বাচন। এবং সেই ওয়াদাটা আবার মাইনা নিছে জামাতে ইসলাম। জামাতে ইসলামও বলছে আগে বিচার তারপরে নির্বাচন। ইসলামিক মাইন্ডের যারা আছে এনসিপি সহ সবাই কিন্তু একটাই চাওয়া, সংস্কার, বিচার, তারপরে নির্বাচন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অঙ্ক কইরা দেখছে যে ভাই জুন পর্যন্ত তো আমার লাগবে, কিন্তু তারপরও যেহেতু একটি বড় দল এত চাপাচাপি করতেছে, উনি শেষ ভাষণে বইলা দিছে ঠিক আছে এপ্রিলে নির্বাচন। উনি অঙ্ক কইরা দেখছে বিচারটা খালি শুরু করলে হবে না ভাই, বিচারটা রায় আনতে হবে এবং আপিল বিভাগও যাইতে হবে, ওইখান থেকেও রায় আনতে হবে। নাইলে এই বিচার পরে আইসা ঘুইরা যাইতে পারে, অন্য কোন দল আইসা সরকার গঠন কইরা এই বিচার করবে কিনা এরকম ওয়াদা যেহেতু আমাদের সঙ্গে করে নাই, আমরা ধৈর্যই নিতে পারি ওনারা এই বিচারটা করতে পারবে না। আর বর্তমান সরকার এই বিচারটা কইরা তারপরে নির্বাচন দিতে চায়, এই জন্য উনি এপ্রিল পর্যন্ত সময় চাইছে। কিন্তু তারেক রহমান সাহেব এত বড় দলের একজন নেতা, ওনাকেও তো খুশি করতে হবে। ওই একই কথা যদি আবার আসে যে না আমি এপ্রিলের আগে পারুম না, তাহলে কি মীমাংসা হবে? হ্যাঁ, হইতে পারে যদি তারেক রহমান সাহেবকে উনি বুঝাইতে পারে যে স্বৈরাচার শাসকের এই বিচারটা করতে আমার এপ্রিল পর্যন্ত টাইম লাগবে, তারপর আমি নির্বাচন দিব। আর আপনি যদি বলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়া দেন, তাহলে আমি দিতে পারি, তাহলে আপনি ডিক্লার দেন এই বিচারের দায়িত্ব আপনি নিবেন কিনা। তারেক রহমান সাহেব যদি বাইরে আইসা বলে যে আমি জুলাই গণ অভ্যুত্থানের দায়িত্ব নিলাম এবং স্বৈরাচার শাসকের বিচার আমি করুম, আমরা বিএনপি থেকে করুম, এরকম কোনো কথা কি বলবে? না, বলবে না। এই কথাটা কিন্তু কেউ বলবে না, শুধু একজন মানুষই বারবার বলে, দেশেও বলে, দেশের বাইরে যায়ও বলে যে জুলাই গণ অভ্যুত্থানের বিচারটা আমাকে করতে হবে। উনি এই বিচারটা করবেই,
এই যে আগামীকাল তারেক রহমান সাহেবের সাথে বসবে না, উনি অঙ্ক কইরা বুঝায় দিবে এই বিচারটা করতে এই টাইমটা লাগবে, আর এই সংস্কারগুলো আমাকে করতে হবে, নির্বাচনের এই সিস্টেমগুলো আমাকে বদলাইতে হবে। আমি যদি না বদলাই, আপনিই বলেন ভবিষ্যৎ কি এই দেশের? ওই আগের মতোই তো ভাই, এই দেশে যত সরকার আসছে তো নির্বাচন কইরাই আসছে। আর এই নির্বাচিত সরকারগুলোর দি এন্ডটা কেমন? ওই যে সিনেমার দি এন্ড থাকে না, একটা ফিনিশিংটা দেখেন। বঙ্গবন্ধু উনি কিন্তু পৃথিবী থেকে বিদায় নিলেন অন্যভাবে। জিয়াউর রহমান সাহেব, উনার বিদায়টা একবার চিন্তা করেন। তারপর কে আসলো? এরশাদ সাহেব। এরশাদ সাহেবের বিদায়টা আপনারা একবার চিন্তা করেন, কিভাবে উনার পতন হয়েছে। উনার পিঠে স্বৈরা শাসকের সিল মারা হয়েছিল। তারপরে কে আসলো? বিএনপি। উনার বিদায়টাও কিন্তু আপনারা একবার ইয়াদ করেন, ভালো ছিল না। মানুষ নিরুপায় হইয়া আওয়ামী লীগকে মাইনা নিল, আওয়ামী লীগ ক্ষমতা আসলো, কিন্তু ওনারা আইসা আবার ওই লগি বৈঠার রাজনীতি করলো, রাজাকার বইলা দেশকে বিভক্ত করে দিল, স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে। তারপর ধীরে ধীরে 15-16 বছরে তো কি সরকার গঠন করছিল বুঝাই নেন। আরে বাপ রে বাপ, মুখ থেকে কোনো কথা বাই করা যাইতো না। শুধু একটা স্ট্যাটাস দিছিলাম আল্লামা সাইদি হুজুরকে নিয়ে, উনার যেদিন মৃত্যু হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লেখা একটা স্ট্যাটাস দিছিলাম পেজটা খায়া ফেলাইছে। চিন্তা করেন, ওইটুক মাইনা নিতে পারে নাই। তাহলে কেমন সরকার ছিল এই বাংলাদেশে? এখন ভয় হয়ে গেছে বুঝছেন, ওই ইসলাম নিয়া সবাই মনে মতো ওই একটা সন্দেহ ঢুকিয়া গেছে, ইসলামিক রাষ্ট্র না কায়েম করে দেয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এই সন্দেহের কারণে কিন্তু ওই পার থেকে এই পার থেকে অনেকেরই মাথা ব্যথা আরম্ভ হয়ে গেছে, চিৎকার আরম্ভ হয়ে গেছে ভাই, চিৎকার আরম্ভ হয়ে গেছে। দেখেন কেমন রাজনীতি আমাদের দেশের, এই কেমন রাজনীতি। চোরের কয় চুরি কর, গৃহস্থের কয় সজাগ থাক। বেগম খালেদা জিয়া বলল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দূরত্ব তৈরি করা যাবে না, বর্তমান সরকারকে সহযোগিতা করতে হবে। এবং লন্ডনে উনার ছেলেকে তারেক রহমান সাহেবকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বসার ব্যবস্থাও কইরা দিল। এখন একটা গুজব ছড়ায় দেওয়া হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নাকি রিকোয়েস্ট করছে, আমি বসতে চাই তারেক রহমান সাহেবের সাথে, আমার কোনো উপায় নাই, আমার গ্রামীণ ব্যাংক বাঁচাইতে হবে, আমি দেশের প্রেসিডেন্ট হইতে চাই, আমাকে একটা সুযোগ দেওয়া হোক। ওইটা নাকি উনি বলছে। এবং একজন নেতা, হায় হায়, উনি ছিলেন বেগম খালেদা জিয়ার অ্যাডভাইজার, যার জন্য বললাম চোরের কয় চুরি কর, গৃহস্থের কয় সজাগ থাক। এরকম কিছু হইল নাকি? বেগম জিয়া কি দেখতেছে না? উনি চাইতেছে আপোষ, আর ইনি কি বলতেছে? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার 12 ঘন্টা প্লেন চালায়া লন্ডনে গেছে বাঁচার জন্য। এখন নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কোনো উপায় নাই তারেক রহমান ছাড়া। উনি বলছিলেন বাপ বাপ বইলা নির্বাচন দিতে হবে, এখন উনাকে বাপ ডাকতে হবে, নির্বাচন দিতে হবে। তার মানে কি এগুলো কোনো আপোষনামার কথা ভাই? আপনি চিন্তা করেন, এই ভিডিওগুলা যদি ওনার সহকারী মানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রেস সেক্রেটারি, যাকে নিয়ে অনেক বিতর্ক আছে এখন বর্তমানে, উনি যদি দেখায় যে দেখেন স্যার আপনি চাইতেছেন কি আর ওনারা বলতেছে কি, আপনি নাকি বাপ ডাকতে আসছেন এখানে, আর আপনি নাকি ওনার সাথে আপোষ করার জন্য এখানে আসছেন, তাহলে ডক্টর ইউনূস স্যার কিভাবে নিবে ব্যাপারটা আপনারাই বলেন। আপনারা যদি দেশের শান্তি চাইতেন তাহলে এই ধরনের কথা বলতে পারতেন, এই ধরনের কথা বলা মানায়। আসলে না, আসলে মাথা ব্যথাটা কোন জায়গায় জানেন? যদি দেরি হয়ে যায়, ডিসেম্বরের পরে যে কোনো কায়দায় যদি ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে যায়, এইটাই হইলো ভয়। কারণ এই লোকটাই বলছিল যে আপনারা কোনো মোল্লাকে হুজুরকে পেটে ধারণ করবেন না, কত বড় কথা বলছিল। ইনি কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করছিল হুজুরদেরকে। ইনি কিন্তু বলছিল এনসিপির এইসব পোলাপানের বাপের কোনো খবর আছে নাকি, বংশের কোনো খবর আছে কিনা, খবর নিয়ে দেখেন না, কিচ্ছু নাই। এরা হইল গিয়া ওই যে রাস্তার ছেলে পেলে এই ধরনের কথা বলছে। এইগুলা কোনো রাজনীতিবিদের কথা হইতে পারে ভাই? এই কেমন রাজনীতি এই দেশের? আমার মাথায় ঢুকে না। আমার মতো গবেটের মাথায় না ঢুকলে কি আসে যায়? যার ঢুকার তার তো ঢুকে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তার মাথায় নিয়ে নিছে। এই দেশের রাজনীতিবিদদের যে ডবল ফেস, উনি তো বুঝাই ফেলাইছে। উনি বলছে না আমার সামনে এক কথা বাইরে এক কথা,
সবকিছু তালা মাইরা দিবে। একটু অপেক্ষা করেন, কেউ এক চুলো নড়াইতে পারবেন না। উনি আপনাদেরকে বুঝা ফেলাইছে, উনি বুঝা ফেলাইছে আমি যদি এই জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিছে এই শহীদদেরকে আর এই সৈনিকদেরকে যদি আমি এইভাবে রাইখা যাই, একদিন এদের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাই দিবে। এই রাজনীতিবিদরাই এদের কথায় বার্তার মধ্যে ভাই সব বোঝা যায়। এটা ইউনূস স্যার তার মাথায় ঢুকায় নিছে, এইটা ওনার মাথা থেকে কেউ বাইর করতে পারবে না। উনি কোনো বেইমানি করবে না, উনার মধ্যে বেইমানি নাই। উনি যা বলে মুখের উপরে বলে। দেখেন ওইখানে লন্ডনে বৈশা বলতেছে যে আমি তো আসছিলাম বাংলাদেশের টাকা উদ্ধার করার কথা বলার জন্য, আপনাদের প্রধানমন্ত্রীর সাথে স্টারমার আমাকে সময় দেয় নাই, উনি ব্যস্ত। উনি বলছে যে ওই যে বাজেট নিয়ে জুন মাস চলতেছে, তো বাজেট নিয়ে ব্যস্ত, সময় দেয় নাই। কিন্তু আমি চাইছিলাম এই ব্যাপারে ওনার সাথে আলাপ করতে। আমার দেশে লুট করা টাকা আমি ফিরে নিয়ে যাইতে চাই। কোন দেশে যায় বলতেছে জানেন? ইংল্যান্ডে বৈশা বলতেছে তোমার দেশের মধ্যে আমার দেশে লুটপাট করা টাকা আইসা ঢুইকা গেছে, ওই টাকা আমি নিতে চাই, ফেরত নিতে চাই। ওদের দেশে বৈশা বলতেছে। এইটুক বলার সাহস রাখে কেউ? কেউ রাখেন না। দেখেন ইউকেতে ওনাকে প্রশ্ন করা হয়েছিল আগামীতে যে সরকার আসবে ওই সরকারের কোনো অংশ কি আপনি হইতে চান, এরকম কোন চিন্তা ভাবনা কি আপনার আছে? উনি স্টেট বলছেন নো, ওইটা আমার কাজ না। আমি ওই নির্বাচন পর্যন্ত এমন একটা নির্বাচন দিয়ে যেতে চাই যেন বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পায়। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।